2026 সালের ইলেকশনের আগে তিনি একসাথে 10% দিয়ে দেবেন, জানুয়ারি মাসে 10% দিয়ে দেবে। যদি দিয়ে না দেয় পে কমিশন দেবে, ওই ডিএর টাকা দিয়ে পে কমিশন হয়ে যাবে। দুটোই অপেক্ষায় রাখা যায়। ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করা বন্ধ করুন। আমি তো বলে দিলাম, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকদের বলে দিচ্ছি, আপনারা কেউ ঘেউ ঘেউ করবেন না। হ্যাঁ, আমি বলছি, মমতা ব্যানার্জির কাছের লোক আমি বলছি, যারা নথি জমা দিতে গেছে তাদের ওখানে ধরে অ্যারেস্ট করে নেওয়া উচিত। যারা পাপী, যারা অপরাধ করেছে, যাদের জন্য শুধু 26,000 শিক্ষক নয়, 26,000 শিক্ষকের পরিবার কাঁদছে, তাদের ধরে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি প্রয়োগ করলে আরো নথি বেরিয়ে আসবে সুর করে। এটাই একমাত্র রাস্তা ওই কাঁকর আর চাল বাঁচার জন্য। কাঁকরদের যদি চাকরি চলেও যায়, যারা কাঁকরদের থেকে টাকা নিয়েছিল তাদের জেল যাবজ্জীবন হবে না কেন? না, বরং কিছুটা দূরত্ব রাখা ভালো। দূরত্ব কিছুটা দূরত্ব পেলে ঘন হই বেশ। দূরত্ব কিছুটা, এভাবে দূরত্ব দেখবে একদিন দুজনে এক হব। এই যে কবিতাটা বললাম, এমন কথাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ক্লান্ত হয়ে গেছেন, কত আর দেখবেন। কালীঘাটের কাকু আছেন, ওনার সাহেব আছেন, অভিষেককে ছোঁয়া যায় না, তার ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায় না, এমপির ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। এটা কি করে সম্ভব হলো? এক অমোঘ ঘটনা, কালোজয়ী ঘটনা বলা যায়, তদন্তের ইতিহাসে কালোজয়ী ঘটনা। হচ্ছে অথচ হচ্ছে না, দেখছি অথচ দেখছি না, খাচ্ছি অথচ খাচ্ছি না, ভাবছি অথচ ভাবছি না। সবাই ছাড়া পেয়ে গেল, আবার কালীঘাটের কাকুর ডাক এলো। বুঝতে হবে, কণ্ঠস্বর টেস্ট করতে গিয়ে ওই ঈশ্বরও মনে হচ্ছে এই জন্মে আর খুঁজে পাবে না, ঈশ্বরের মৃত্যু ঘটে যাবে। কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তদন্ত সমস্যার সমাধান হবে না। কেন হচ্ছে সব? উপর মহলের কোনো কথা? মোদিজি ভালো আছেন সব? দিদিজিকে কি বলবেন? অভিযোগ কার দিকে? বাংলায় কোনো অভিযোগ নেই, কোথাও কোনো দুর্নীতি নাই, বালু অপরাধ করে নাই, মিথ্যে খেলা করা হইয়াছিল বালুর সাথে। শুধু বাকিপুর এখনো রহিয়াছে জেলে, বড় অকল্যাণ হইতেছে। আজ ভ্যালেন্টাইন ডে, আজও পার্থ ছাড়া পাই নাই, তার সঙ্গে অর্পিতা ছাড়া পাইয়াছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ নাকি কেউ হ্যাক করার চেষ্টা করেছে। সেই হ্যাকার আবার রাজনৈতিকভাবে খুব বিচক্ষণ হ্যাকার। তিনি পেজের বাকি কোনো ক্ষতি করেননি, কিন্তু তিনি পেজের যে বায়ো সেকশনটা থাকে সেখানে তৃণমূল কংগ্রেসের দলের সাথে অ্যাসোসিয়েশনের জায়গায় দলের নামটা মুছে দেওয়ার চেষ্টা করেছে। এই নিয়ে মেটার হেড অফিসে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিগাল টিম। কার্যত এর আগে শোনা যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 40 দিন যাবত একদম দলের কোনো প্রচার বা কোনো কিছু তাকে করতে দেখা গেল না। কি বলছেন? সন্ন্যাস নিয়েছে, চারিদিকে কুম্ভ মেলা, সব বৈরাগ্য সাধনেই জীবনের সবকিছু, বৈরাগ্য সাধন। উনি তৃণমূলের যে সংসার, সেই সংসার থেকে সামরিক তিনি বৈরাগ্য নিয়ে কুম্ভ মেলার সন্ন্যাসীদের মতো সন্ন্যাসীর জীবন, সাধুর জীবন উনি বেছে নিয়েছেন। উনি এক যোগ সাধনায় এক পরম আরাধ্য দেবতার সান্নিধ্যে আসতে চেয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, তা যেন ক্ষয়ে যায়, সপে যায়, শেষ হয়ে যায়, সে অভিযোগ থেকে মুক্তি পেতে চেয়েছেন। তাই তিনি সাময়িক হয়তো অভিমানও বটে, হয়তো উনি বলেছিলেন আমি কলসির কানা মেরেছি, তা বলে কি প্রেম দেবে না? আমার বিরুদ্ধে নাহলে অভিযোগই হয়েছে, তুমি তো আছো, তারপরেও কি কোনো ক্ষোভ আছে? হয়তো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রতি কি টান দিদির। আচ্ছা, শুভেন্দু অধিকারীর ডান হাত ছিল আর অভিষেক বাঁ হাত ছিল। দিদি বলেছিলেন যে আমার ডান হাত হচ্ছে শুভেন্দু অধিকারী আর বাম হাত হচ্ছে, না, ডান হাত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর গুরুত্ব একটু বেশি, আর বাঁ হাত হচ্ছে শুভেন্দু অধিকারী। একসময় মৌলানা, না, ওর নাম মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী দুটো ভাইকে দু হাতে নিয়েছিল, মোহাম্মদ আলী আর শওকত আলী, কংগ্রেসের দুজন নেতা, মোহাম্মদ আলী আর শওকত আলী। বলেছিল মোহাম্মদ আলী আমার ডান হাত আর শওকত আলী আমার বাম হাত। যারা
খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল একসময়, ঠিক তেমনটা মনে হয়েছিল। আচ্ছা, এমন হচ্ছে না তো দিদি, আপনি মধ্যিখান থেকে সরে গেলেন আর ডান হাত বা হাত একসাথে মিশে গেল, নতুন দল তৈরি হয়ে গেল। এই আমরা না হিন্দুকের দল, জানেন তো, এসব ভুলভাল ভাবি। কেউ কেউ তো ভাবছে দিদি কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে না তো? ওই যে আপনাকে গালাগাল দেয়, ওগুলো তো মধুর বাণী, ওগুলো ঠাট্টা করা। দিদি দিদি জানে, দিদি জানে যে শুভেন্দু অধিকারী একদিন বলবে, দিদি তুমি ঠাট্টাও বুঝলে না, ওগুলো তো গালি ছিল না, ওগুলো ছিল ভালোবাসা, ভক্তি। আমার একটা এইবার যে প্রশ্নটায় আসবো আমি, একদম 4% 4% হারে মহার্ঘ ভাতা বাড়ালো রাজ্য, একদম পাহাড় প্রমাণ ফারাক ঘুচলো কই প্রশ্ন আম জনতা থেকে রাজ্য সরকারি কর্মীদের, একদম রয়ে গেল 35% ঘাটতি। কি বলবেন? এখন পরিষ্কার কথাবার্তা, দিদি পলিটিক্সটা জানে, 2026-এ বিপুল ভাবে জয়লাভ করে আসবে। তার জন্য যে অস্ত্র শস্ত্রগুলো আছে, ধরো যুদ্ধ করতে যাচ্ছে, তো যুদ্ধে তো অস্ত্র লাগে, উইপেন্স লাগে, তেমন একটা উইপেন্সের দাম হচ্ছে ডিএ, আর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, অন্যান্য আরো ভান্ডার শ্রী সব আছে, এগুলো সব অস্ত্র শস্ত্র। এমন 94টা প্রকল্প, 94 ধরনের যুদ্ধাস্ত্র, 94টা প্রকল্প দিদি মার্কেটে এনেছেন। এই 94টা প্রকল্প হচ্ছে 94টা যুদ্ধাস্ত্র। এখন আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার কথা নরেন্দ্র মোদী আজকে বলেছে, দামি একটা প্লেন, যেটা ভারতবর্ষে কোনোদিন ছিল না, এটাও যুদ্ধাস্ত্র। সেই যুদ্ধাস্ত্রের মধ্যে একটা হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার, আর একটা হচ্ছে ডিএ। এই ডিএ একটা এমন অস্ত্র, সেই রাশিয়ার ট্যাঙ্কের মতো, ঠিক কাজ করছে না, পুরনো হয়ে গেছে, ডিএতে ডিভিডেন্ড আসছে না, কিন্তু ডিএ তো ডিভিডেন্ড আনবেন দিদি, এইটা কিন্তু তোমাদের মাথায় আসেনি। মাত্র 4% দিয়েছে, তাতেও কিন্তু তার অনুগামীরা নাচছে, আবির ছড়াচ্ছে। 2% দিলেও মনে হচ্ছে তার আবির মাখতো, এমনকি না দিলেও দিদি দেবে বলেছে, এর জন্য আবির মাখতো। এতটাই অনুগৃহীত, অনুপ্রাণিত একটা অংশের দল পশ্চিমবঙ্গে আছে, সরকারি কর্মী বা শিক্ষকদের দল। আর বড় একটা অংশ আছে, তারা সন্তুষ্ট নয়। যারা সন্তুষ্ট নয় 4% দিয়েতে, আমি তাদের জন্য বলি, আপনারা হতাশ হবে না। আমার ধী শক্তি যদি মিথ্যে না হয়, আমি যেমন ধী শক্তি দিয়ে বলেছিলাম তিলোত্তমা আন্দোলন পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ আন্দোলন। আমি বলেছিলাম তিলোত্তমা আন্দোলনের ফলে আসলে অপরাধীদের কোনো শাস্তি হবে না, কিছু লোকের খেলা হবে, তারা খেলা করে নিয়েছে, মজা করে নিয়েছে। আমি তো বলেছিলাম না, আমি তো বলেছিলাম সৌরভ গাঙ্গুলি বাংলার গর্ব নয়, শিল্পপতি সৌরভ গাঙ্গুলি বাংলার লজ্জা। এখন রাজ্যের অর্ধেক লোক শিল্পপতি সৌরভ গাঙ্গুলিকে, উদ্যোগপতি সৌরভ গাঙ্গুলিকে বাংলার লজ্জা বলছে। প্রথম বলেছিলেন যে মানুষটি, তিনি এই কাজী মাসুম আক্তার। আমি প্রথম বলে রাখছি দিদির রাজনৈতিক গভীরতার কথা, তিনি অঙ্ক খুব ভালো পারেন, আগে তিনি ইসলামিক হিস্ট্রি খুব ভালো পারতেন, তিনি সেই বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি তিনি অঙ্কে খুব ভালো পারেন, নিজে দাবি করছে আমি অঙ্ক ভালো জানি। তিনি অঙ্ক কষেছেন, কি অঙ্ক কষেছেন, 2026 সালের ইলেকশনের আগে তিনি একসাথে 10% দিয়ে দেবেন জানুয়ারি মাসে। 2026 সালের জানুয়ারি মাসে তিনি একসাথে 10%, 2-4% নয়, এত বিস্ফোরক কথা। 10% দিয়ে দেবে। যদি দিয়ে না দেয় পে কমিশন দেবে, ওই ডিএর টাকা দিয়ে পে কমিশন হয়ে যাবে। হলো টাটকা টাটকা গরম গরম রসগোল্লা, আর কে রাখে সরকারি কর্মচারীদের। এখন যদি দিয়ে দেয়, বাংলার মানুষের স্মৃতিশক্তি বড্ড দুর্বল, এরা বেশি দিন মনে রাখতে পারে না, খেলা মেলা এরা বোঝে যায়, তাই টাটকা টাটকা দেবে দেবে আর ইলেকশনে বসবে। ইলেকশন কমিশন ইলেকশন ডাকবে, যেদিন ডাকবে জেনে যাবে দিদি, দিদি সব জেনে যায়, তার 1 সপ্তাহে ঘোষণা করবে, ওইটা করবে। আর লক্ষ্মীর ভান্ডারটা করবে, লক্ষ্মী আমার লক্ষ্মী, আমি আমার লক্ষ্মীর মা ভান্ডারের লক্ষ্মী। প্রসঙ্গেও বলে রাখবো আপনাকে, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে সব থেকে চর্চিত প্রকল্পগুলোর মধ্যে একটা। তিনি বলছেন যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ছে না লক্ষ্মীর ঠিক। ভান্ডার প্রকল্প। কি বলবেন? মনে ব্যথা। ঠিক 1 বছর পরে ভোটের আগে সংগৃহীত টাকা, যে টাকা দিতে পারত, এটা ইচ্ছাকৃত হয় বলেছে। ঠিক 1 বছর পরে ভোটের আগে তিনি বলবেন, ও আমার মা লক্ষ্মীর দল, লক্ষ্মীর ভান্ডার যারা যারা নিয়েছ, লক্ষ লক্ষ মহিলাকে জড়ো করবে কলকাতার কোন একটা জায়গায়, বলবে, অথবা গ্রামে গ্রামে যাবে, জেলায় জেলায় যাবে, গিয়ে ঘোষণা করবে, মায়েরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? সবাই হাত তুলবে, কারা পেয়েছো হাত তোলো তো, খুশি খুশি। তারপরে বলবে আরো খুশি আছে, আমি এবার বাড়াবো। কত বাড়াবো তোমরা বলো, 1000, 2000, 3000, কত বাড়াবো? দিদি 3000,
ঠিক আছে, তোমাদের কথা মানলাম, একটু মন দিয়ে ভোটটা দিও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার ঠিক বাড়িয়ে দেবো। এখন দিলে সেই স্মৃতিশক্তির অসুখ, বাঙালিদের স্মৃতিশক্তি ঠিক তাহলে আপনি নেই, কি বলতে চাইছেন তখন বাড়াবে। একদিকে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, অন্যদিকে দুটোই অপেক্ষায় রাখা যায়, ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করা বন্ধ করুন। আমি তো বলে দিলাম, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকদের বলে দিচ্ছি, আপনারা কেউ ঘেউ ঘেউ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। হ্যাঁ, আমি বলছি, মমতা ব্যানার্জির কাছের লোক, আমি বলছি ঘেউ ঘেউ করা বন্ধ করুন। মমতা ব্যানার্জির হৃদয়ের কথা আমি জানি, আমি সেই মমতা ব্যানার্জির প্রিয় দুধেল গাই। মমতা ব্যানার্জি যা ভাবে কোথায় যাই না, ঈশ্বর আমাকে বলে দেয় অ্যাডভান্স। জেনে রেখে দিন, 2026 সালের জানুয়ারি মাস নাগাদ 10 থেকে 12% ঘোষণা হবে ডিএ, অথবা পে কমিশন ঘোষণা হবে। তাই ডিএটা কম করে দেওয়া হলো, হাতে রাখা হলো, ঠিক সময়ে প্রচারিত হবে। আর লক্ষ্মীর ভান্ডার, ও লক্ষ্মী যারা আছে লক্ষ্মী, ও আমার মা লক্ষ্মী, তাদের জন্য বলি অপেক্ষায় থাকুন আপনারা, আপনাদের বড় করে ঘোষণা করবে। আর আমার বাড়ি ওইটাতে কিন্তু 9,600 কোটি টাকা দিয়েছে, কিন্তু 1 কোটি টাকাটা দিতে হবে না, দিতে হবে ডিসেম্বর নাগাদ, ফার্স্ট কিস্তির টাকা ডিসেম্বর মাস নাগাদ, এখন দেরি আছে। ওইটাতে কিন্তু বাজেটে ঘোষণা করে দিয়েছে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। টাটকা টাটকা, ডিসেম্বরটা তো তার কয়েক মাস পরেই ভোট, টাটকা, তখন কিছুটা দিয়ে দেবে তার টাকা, তার জন্য টাকা রাখতে হবে তো কিছুটা, তার জন্য বাজারে কিছু টাকা রাখতে হবে। ঠিক দিদি বোঝে, বাড়িটা করতে সময় লাগে, আর এক্ষুনি টাকা দিতে হবে না, ডিসেম্বর নাগাদ টাকা, ফার্স্ট কিস্তির টাকা, অঙ্ক অত্যন্ত ভালো জানি। আর স্মার্টফোন দিতে হবে, দিতে হবে। মানে বলছেন মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়ের দল একদম এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে ইলেকশনে ডিভিডেন্ড তোলার চেষ্টা করবে। 2026 এটা কি? এটা নয় উন্নয়নের ঘট, এটা 2026-এ ভোটের জোট। আমি একটা প্রশ্ন করব, আমি আর একটা বলি, তিনি তাই নয়, বড্ড বিজেপি খুব বেড়েছে, কুম্ভ মেলা দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের কুম্ভ মেলাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে। এই মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী পরমাত্মানন্দজি কালকে আমার সাথে ডুব দিয়েছিলেন এই কুম্ভ মেলাতে, ওই ত্রিবেণীতে, দিয়ে উঠেই তার চৈতন্য নতুন করে ঘটলো। তিনি প্রেস কনফারেন্স করলেন আমার পাশে বসে, তিনি পরিষ্কার কথা বললেন, দিদিকে ধন্যবাদ জানিয়ে, যে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে কেন কেন কেন্দ্র সরকার গ্রহণ করছে না? কেন্দ্র সরকার গ্রহণ করা উচিত, নেওয়া উচিত। আর 500 কোটি টাকা যেটা দিয়েছে গঙ্গাসাগর মেলা বীজ করার জন্য, ধন্যবাদ তাকে, তিনি অসাধারণ কাজ করেছেন। আমাদের কেন্দ্র সরকারকে ভাবতে হবে, শিখিয়ে দিলেন, ফলে দিদি কিন্তু এগিয়ে আছেন। এই 500 কোটি টাকা তিনি দিলেন একদিকে শরণার্থী তীর্থযাত্রীদের আনন্দের জন্য, পাশাপাশি তিনি দেখলেন যে আমাদের উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরে অমুসলমানদের মানে অহিন্দুদের প্রবেশ নিষেধ, তিনি কালচারাল হাব করে দিলেন, জগন্নাথ কালচারাল হাব, 200-250 কোটি টাকা খরচা করে। এবারে বাজারে রাখতে হয় না, আগেও হয়ে গেছে টাকা। তিনি জগন্নাথ মন্দির করছেন দীঘায়, সেটা কালচারাল হাব, সেখানে আমাদের মতো এই অসহায় অহিন্দুরাও হয়তো ঢুকতে পারবে। তাই তোমাদের মতো তো সংকীর্ণ নয়। কুম্ভ মেলাতে মুসলমানদের প্রবেশ নিষেধ, এমনকি মুসলমান ড্রাইভার পর্যন্ত যাওয়া যাবে না, ভেতর ঢোকা যাবে না, তার দায়িত্ব যোগী সরকার নেবে না, বলেছে না, শুনছিলাম না? তিনি প্রমাণ করে দিলেন যে আমাদেরও কুম্ভ হয়, সেই কুম্ভে কে মহামণ্ডলেশ্বরের সাথে কাজী মাসুম আক্তাররাও ডুব দেয়। এখানে এই যে উদারতার বার্তা, এই যে বাঙালি সুলভতা, সেখানে সতর্কীকরণ বানানটা ভুল যায় না। চারটি কোথাকার দিদির স্থান, দিদির অঙ্ক একেবারে ঠিক, কিন্তু একটা কথা শুভেন্দু অধিকারীরা বলেনি, অনেক কথাই বলেছে যে বেকারত্ব ঘটেনি, 2,12,00,000 বেকার রাজ্যে, শুভেন্দু অধিকারী চিৎকার করেছে। কিন্তু দিদি কি বলেছে? বেকারত্বটা কষ্ট নয়, আমরা দরিদ্র সীমার উপরে তুলে দেবো, ওটাকেই স্বাবলম্বিতা ধরে নাও। বলেছে 32 লক্ষ দরিদ্র সীমার উপরে করে দিয়েছি। আর 2021-এ উনি বলেছিলেন, মাননীয় বলেছিলেন 1.5 লক্ষ বঙ্গবাসীকে স্বাবলম্বী করব, আত্মনির্ভরশীল করবো, চাকরি দেবো, 1.5 লক্ষ, সরি 1.5 লক্ষ, 1.5 কোটি, 1.5 কোটি। এবারের বাজেটে কিন্তু কোনো বেকারত্ব ঘোচানোর গল্প আসেনি। ওই ওই সূক্ষ্ম ফারাক বাঙালি লোকরা বোঝে, ভোটের যারা ভোট দেবে,
যে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের অর্ধেককে নাকি দারিদ্র সীমার উপরে করে দিয়েছে বিগত 5 বছরে। 1.5 কোটির বেকারত্ব ঘোচানোর কথা হয়, তো বেকারত্বটা কোনো বিষয় না বাংলায়, ওইটা দিয়ে ভোট হয় না। দারিদ্র সীমার উঁচুতে তুলতে গেলে কি লাগে? ওই 94টা প্রকল্প লাগে। শুধু পৌলমী দিদিকে একটু বলো আর 6টা প্রকল্প করে যেন সেঞ্চুরিটা করে দেয়। আর শুভেন্দু অধিকারীজি, আপনারা বলছেন, আপনারা আসল কথাটাই বলেননি যে 2025-26 অর্থবর্ষে যে বাজেটটা ঘোষণা হলো সেখানে 81,500 কোটি টাকা লোন নেবার সিদ্ধান্ত হয়েছে। আরো ঋণের চক্রবুহের মধ্যে বাংলা তলিয়ে যাচ্ছে, আরো ঋণ। যা খরচের বাজেটে যা খরচ বলেছে, ঋণ তার চেয়ে বরং বেশি। আমি এই প্রসঙ্গে বলবো, কেউ বুঝছে কিনা, 2.5 দশক বাদে পশ্চিমবাংলার বাজেট একদম লাইভ টেলিকাস্ট হলো না। বাকি সমস্ত রাজ্য যেখানে আমরা জানি লাইভ টেলিকাস্ট করে এবং করা হয়ে থাকে, বহু বছর বাদে একদম 2025 সালে রাজ্যবাসী বাজেট বক্তৃতা না দেখতে পেল না শুনতে পেল, যদি সংবাদ মাধ্যম ইতিমধ্যেই বাজেটের সারাংশ জানিয়ে বলার মতো কিছু নাই, গিমিক নাই। জনমোহিনী মনমোহিনী তেমন কিছু বলতে পারিনি ভাই, তাই লাইভ স্ট্রিমিং হলো নাই, আমি একটা প্রশ্ন করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছে। প্রতি পরিবারে 4 জন সদস্য থাকলে জনসংখ্যা তো স্যার এখানেই 36 কোটি হয়ে যায়। এরপর যারা পাননি তাদের সংখ্যা যদি 1 কোটি হয় তাহলে কি স্যার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত পরিবার পেয়েছে বলছেন? 9 কোটি। আরে বয়স হয়েছে, রোগা হয়ে গেছে বেচারি, আমি দেখে খুব মায়া লাগে ওনাকে। তো একটু নাহলে ভুলই বলেছে, উনি আসলে ব্যক্তি বলতে। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলা এত দরিদ্রতার মধ্যে আছে, এটা কি কোনো ভালো খবর? এই 9 কোটি 10 কোটি লোক স্বাস্থ্যসাথী নিয়ে বাঁচে বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাঁচে, এটা কি কোনো দেশের জন্য, কোনো রাজ্যের জন্য ভালো খবর? শিল্প কারখানা শিল্পপতিরা বলবে এই দেশে সকলে ভিখারি, লক্ষ্মীর ভান্ডার আর ওই স্বাস্থ্যসাথী নিয়ে বাঁচে? এটা কোনো ভালো অ্যাড নয় একটা রাজ্যের জন্য। স্বাবলম্বী কোথায় গেল? বেকারত্ব কোথায় খুঁজলো? আত্মনির্ভরশীলতার যে স্লোগান, ওটা কোথায় তলিয়ে গেল? মাননীয়া, আচ্ছা, জনগণ ওটারই ভাবে না, টাটকা কিছু পেতে চায়, আর তাতেই ভোট লুকিয়ে আছে। ধন্যবাদ, আপনি ভোটটা ভালো বলছেন, আপনি ভোটটা ভালো পাবেন। ইতিমধ্যে আবার নতুন করে নথি জমা দিতে গিয়ে মামলা করলো এসএসসি সুপ্রিম কোর্টে, 26,000 চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। এর পেছনে অঙ্ক কিছু টাইম কিলিং, সময় নেওয়া, আর একটু সময় নেওয়া। কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলবো, যে শুনানি পর্ব শেষ হয়ে যাবার আগে নথি চাওয়া হয়েছিল, বারে নথি চাওয়া হয়েছিল। শিক্ষকরা কাঁদছিল, 26,000 তোলপাড় হচ্ছিল, তার মধ্যে কাঁকর আর চাল কোনটা নির্ধারিত হয়নি। কিন্তু শুনানি পর্ব চলে যাওয়ার পর রায় ঘোষণার আগে মধ্যবর্তী সময়ে হঠাৎ কাগজ পেয়ে গেল। কারা কাগজ পেয়ে গেল? নথি জমা দিতে গেছে। এখন যারা এই বিলম্ব করেছে, এখন যারা কাগজ জমা দিতে গেছে, আমি পরিষ্কার করে বলি, সুপ্রিম কোর্টে ভারতীয় আইন আমি অত জানি না, আমি কোনো অ্যাডভোকেট নই বা বিশেষজ্ঞ নই, আমি পরিষ্কার বলি ওদের জেল হওয়া উচিত। যারা নথি জমা দিতে গেছে তাদের ওখানে ধরে অ্যারেস্ট করে নেওয়া উচিত, যে নথি পাঠিয়েছে। আর যারা নথি জমা দিতে গেছে, এত বিলম্বে যখন নথি ছিল তোমাদের কাছে, তোমরা চুরি করবে, চামারি করবে, তোমরা র্যাংজাম করাবে, তোমরা ওই মাসিক জ্বালিয়ে দেবে, তোমরা হার্ড ডিস্ক পুড়িয়ে দেবে, এত পাপ করার পর তোমরা বাইরে ঘুরে বেড়াবে। সুপ্রিম কোর্ট বলার পরেও যথাসময়ে নথি জমা দেবে না, শুনানি সম্পন্ন হয়ে যাওয়ার পর নথি জমা দিতে যাবে, তারপরে নথি ছিল, জমা দেওয়া হয়নি, চুরি করেছি, আরো পাপ করব। এটা সমাধান কি জানেন? 3rd ডিগ্রি। যারা পাপী, যারা অপরাধ করেছে, যাদের জন্য শুধু 26,000 শিক্ষক নয়, 26,000 শিক্ষকের পরিবার কাঁদছে, তাদের ধরে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি প্রয়োগ করলে আরো নথি বেরিয়ে আসবে সুর করে। এটাই একমাত্র রাস্তা ওই কাঁকর আর চাল বাঁচার জন্য। কাঁকরদের যদি চাকরি চলেও যায়, যারা কাকদের থেকে টাকা নিয়েছিল তাদের জেল যাবজ্জীবন হবে না কেন? এই মৌলিক সুনির্দিষ্ট প্রশ্ন আমার রইল। তাদের জেল হোক, তাদের 3rd ডিগ্রি হোক, তাদের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন হোক, এবং শিক্ষক সমাজ, বৃহত্তম সমাজ, ক্ষতিগ্রস্ত সমাজ একসাথে এক তালে একভাবে এই যারা মূল অসুখ সৃষ্টি করলো, ফলাফল নয়, যারা এই পাপ তৈরি করলো, যারা ওইবাসী জ্বালিয়ে দিল, যারা চালের সাথে কাকর মেশালো, তাদের জেলের ভেতরে 3rd ডিগ্রি প্রয়োগ করে পেটানি হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে, এইটা দেখতে চাই। শেষ প্রশ্ন আপনার কাছে, কর্মবিরতিতে
আরজি করের আন্দোলনের সময় একদম কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বহু চিকিৎসক। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসকদের নতুন তৈরি হওয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, আরজি কর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীনই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র ডাক্তার। তার মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারও বাকি ছিলেন 7 জন পিজি। লক্ষ লক্ষ টাকা তুলেছে। পক্ষে প্রায় 5 কোটি টাকা রোজগার করেছেন তারা, রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা বলেই দাবি। এইটা কোনো অপরাধ নয়। সঞ্জয় রায়রা যদি কোনো পাপ করে থাকে বলে মনে হয়, আমি তো জানি ডেড বডিকে রেপ করেছে ম্যাক্সিমাম। ডেড বডিকে রেপ করলে ভারতীয় শাস্তি বিধানে কতদিনের জেল হতে পারে? 6 মাস, 1 বছর, তার বেশি দিনের নয়। সঞ্জয় রায় তো মুক্তি পেয়ে যাওয়ার কথা, কারণ আমি নিশ্চিত ও জীবন্ত তিলোত্তমাকে রেপ করে খুন করেছে এটা নয়। যে সময় গেছে 4:30-র সময়, ওটা হয় ডেড বডিকে রেপ করেছে, অথবা সে এই পাপের দায়িত্বটা কারোর নির্দেশে নিজের ঘাড়ে তুলে নিতে চেয়েছে। তাই সঞ্জয় রায় যতই নোংরা লোক হোক, যত খারাপ হোক, তার একটা বিকৃতি আছে, আমরা জানি। সে এর আগে ওই মর্গে গিয়েছিল বলে, মর্গে ডেড বডিকে রেপ করতে বলে অভিযোগ ছিল। আমার প্রশ্ন, আমি প্রথম বলেছিলাম রাজ্যে যে তিলোত্তমা আন্দোলন বিপদগামী। তিলোত্তমা আন্দোলন নিয়ে যারা লাফালাফি করছে, অপরাধীরা হয়তো তাদেরই মধ্যে। আচ্ছা, এরা অপরাধী নয়? যে গরিব অসহায় প্রান্তিক ঘরের যে মানুষটা চিকিৎসা করতে যায়, তাদের ট্রিটমেন্ট না করে প্রাইভেট হসপিটাল বা উন্নত ট্রিটমেন্ট করে 5 কোটি টাকা সংগ্রহ করেছে, যে লোকেরা মানবতার দাবি করে, সমাজকর্মীর দাবি করে, প্রতিবাদের দাবি করে, এরা কত বড় সমাজের কালপিট। এরা কত লক্ষ লক্ষ লোককে বিভ্রান্ত করেছে। তাই তো এরা MBBS MS না করেও ওই নাইয়েরা তার সার্টিফিকেটে MS লেখে। এত জাল লোক, তাদের বিরুদ্ধে প্রথম বলেছিল কাজী মাসুম আক্তার। তার প্রভাব পড়েছে ওই জুনিয়র ডাক্তাররা অপোজিশন গ্রুপের মধ্যে। মাসুম আক্তার প্রথম যেটা বলে, ওই গ্রুপ এখন বলে। আমি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে প্রথম যেটা বলেছি, রাজ্যের প্রথম, রাজ্যবাসী পরে বলেছে। তিলোত্তমার কথা আমি যখন প্রথম বলেছিলাম, রাজ্যবাসী পরে বলেছিল। আর এখন জুনিয়র ডাক্তারদের একটা টিম, অপোজিশন টিম, যে কথাটা বলছে, ও কথা কাজী মাসুম আক্তারের ছিল। আমি পরিষ্কার রাজ্য সরকারকে বলি, আপনারা এদেরকে র্যাডারে রাখুন তো একটু, এদেরকে তুলুন তো একটু। এদেরও 3rd ডিগ্রি দরকার আছে নাকি? খুব টিভিতে TRP নিয়েছেন। মেতারা নামাক খায় আমি গলি খা, এটা শোলের ডায়লগ। ওরা অনেক কিছু খেয়েছে, তিলোত্তমা থেকে অনেক TRP পেয়েছে, অর্থ এসেছে, খ্যাতি প্রতিপত্তি এসেছে। এবার জেলখানার গরাতটা একটু দেখে নিক, কারণ এরাও পাপী। ধন্যবাদ।